একটা জিনিস ক্লিয়ার করতে বলেছিল, সেটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস আর ইম্বোলিজম, অ্যাথোরোমা। আমার মনে হয় এই তিনটা জিনিসের মধ্যে তোমাদের একটু ঝামেলা হচ্ছে। তো আমরা খুব দ্রুত এটা নিয়ে কথা বলবো, কথা বলে এটাকে শেষ করব। আশা করা যায় যে খুব দ্রুত একটা কিছু হবে এবং আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো। হ্যাঁ, তোমরা যতটা পারো, যেভাবে যে যেখানে আসো, যেভাবে পারো, যারা মানে দিনমজুর, যারা দিন আনে দিন খায়, যারা খাদ্য কষ্টে আছে, অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে, তোমাদের যাদের অ্যাবিলিটি আছে, তারা অ্যাটলিস্ট টাকা দিয়ে না পারো, একটু চাল ডাল দিয়ে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করো। হ্যাঁ, আর কেউ যদি তোমাদের আশেপাশে এরকম কেউ থাকে যাদের এরকম প্রয়োজন, আমাকে একটু জানিও, আমি দেখি আমার মতো করে কোনো ব্যবস্থা করতে পারি কি না। ঠিক আছে? এখন আসলে সবাই সবার পাশে দাঁড়ানোর সময়। ঠিক আছে? এখন শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করলে হবে না, এরকম একটা পরিস্থিতিতে সবাই সবার পাশে দাঁড়াতে হবে। তা না হলে কিন্তু আমরা এই ভয়াবহ পরিস্থিতি থেকে খুব দ্রুত বেরোতে পারবো না। সবাই সবাইকে বোঝাতে হবে, সবাই সবাইকে সাহস দিতে হবে। সো আমরা রেসপিরেটরি সিস্টেমটা দেখছিলাম। রেসপিরেটরি সিস্টেমে যাওয়ার আগে আমি যে কিছু প্রবলেমের কথা বলেছে ওগুলো আমি একটু ক্লিয়ার করে নেই। হ্যাঁ, খুব বেশি সময় নিব না এই প্রবলেমটা ক্লিয়ার করতে, ভালো মতো বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখানে দেখো, আমরা আগে বলেছিলাম যে করোনারি আর্টারি কি। করোনারি আর্টারি হলো সেই সকল আর্টারি, যে সকল আর্টারি হার্ট মাসেলে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে তাদেরকে বলা হয় করোনারি আর্টারি। ঠিক না? তুমি মনে করো এটাকে আমি একটা হার্টের ভেন্ট্রিকলটা এখানে আঁকাই। হ্যাঁ, এটা হচ্ছে ভেন্ট্রিকল। ঠিক আছে? ভেন্ট্রিকলটা যদি আমি একটু আঁকিয়ে নিই এখানে, ওকে, জাস্ট কোনো মতো একটু আঁকালাম, এটা আসলে আরও পাতলা হবে। এখন এই ভেন্ট্রিকলের এই মাসেলগুলোতে মনে করো এটা একটা ব্লাড ভেসেল। হ্যাঁ, ব্লাড ভেসেলটা আরও ক্যাপিলারিজে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গিয়ে হার্টের বিভিন্ন মাসেলে, বিভিন্ন টিস্যুতে সে কি করছে, সে রক্ত সাপ্লাই দিচ্ছে। ঠিক কি না? রক্ত সাপ্লাই দিচ্ছে। এগুলো সব ক্যাপিলারিজ, আর্টারিজ, ওকে, এট্রিয়লস, এরকম। এখন এরা কি রক্ত সাপ্লাই দিচ্ছে কাকে? হার্ট মাসেলকে। ঠিক কি না? সো আমরা এগুলো কি বলছি, এগুলো আর্টারি। যার কারণে আমি এটাকে কি কালার দিয়ে দেখাবো, আমরা এই যে লাল কালার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আর্টারিজ। হ্যাঁ, এগুলো অল আর আর্টারিজ। ঠিক আছে? হার্ট মাসেলে এরা ব্লাড সাপ্লাই দিচ্ছে। ওকে, এটা হচ্ছে হার্ট মাসেল, এটা হচ্ছে হার্ট মাসেল। ওকে, মায়োকার্ডিয়াম। হ্যাঁ, মায়োকার্ডিয়ামে তারা ব্লাড সাপ্লাই দিচ্ছে। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। মনে আছে কালকে বলেছিলাম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখন দেখো কি ঘটছে, এই যে এখানে ব্লাড ভেসেলে একদম ইনার সেলে, এন্ডোথেলিয়াম সেলে, এখানে কি ঘটছে, এখানে আস্তে আস্তে চর্বি জমতেছে। চর্বির সাথে সাথে এখানে ক্যালসিয়াম জমে। হ্যাঁ, ক্যালসিয়াম জমে এটাকে শক্ত করে দেয়, এটাকে বলা হয় ক্যালসিফাইড। হ্যাঁ, এটা শক্ত করে দিচ্ছে। তো শক্ত, এখানে আমি একসাথে অনেকগুলো জিনিস বোঝাবো। ঠিক আছে? এখন এতটুকু আছে, মনে করো এখানে 30% ভরাট হয়ে গেছে। এই 30% ভরাট হয়ে গেছে, এখনও কিন্তু তোমার সেলে 70%, 70%। সম্পূর্ণ পেজটা দেখা যাচ্ছে না, সম্পূর্ণ পেজটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখা যাচ্ছে কি? ওকে, আচ্ছা, তাহলে এখন 30% শুধুমাত্র হচ্ছে, 70% ব্লাড যাচ্ছে। 70% ব্লাড গেলেও তুমি ঠিক অতটা প্রবলেম ফিল করবে না। নর্মাল জীবনযাপনে তোমার ওরকম কোনো প্রবলেম ফিল হবে না। তবে হ্যাঁ, যখন অক্সিজেনের চাহিদা বেড়ে যাবে, মনে করো তুমি খুব জোরে একটা দৌড় দিছো, এই জোরে দৌড় দেওয়ার কারণে তোমার শরীরে কী হবে, অক্সিজেনের চাহিদা বেড়ে যাবে। আর এই অক্সিজেনের চাহিদা বেড়ে গেলে তখন হালকা একটা ব্যথা হয়তো ফিল হতে পারে। কারণ কি, তখন অক্সিজেন চাহিদা বেড়ে যাওয়ার কারণে
এখন তার 70% না, এখন তার দরকার 80% ব্লাড, কিন্তু 80% ব্লাড সে পাচ্ছে না, সে পাচ্ছে 70% ব্লাড। তখন সে কি করে, তখন সে সিগন্যাল দেয়। এই সিগন্যালটা ব্যথা আকারে আমরা বোধ করি বা আমাদের একটা চাপ বোধ করি। আচ্ছা, এরপরে হয়ে গেল কি, এরপরে এটা আস্তে আস্তে ভরতে ভরতে এটা তুমি ট্রিটমেন্ট করো নাই, হ্যাঁ, তোমার জীবন লাইফ স্টাইলে কোনো চেঞ্জ করো নাই, এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 50% মনে করো। এইবার কি হবে, এইবার তোমার নর্মাল হাঁটাহাঁটি করলেও তুমি করো না, বাট যখন তুমি সিঁড়ি বেয়ে উঠতে যাও একটু জোরে হাঁটো। আগে কি হয়েছে, আগে অনেক জোরে দৌড় দিছো, দৌড় দেওয়ার কারণে তখন তুমি তোমার বুকে হালকা হালকা ব্যথা অনুভব করছো, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। এই ধরনের ঘটনাকে কি বলে, অ্যানজাইনা পেক্টোরিস। এটা কি কারণ হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে হচ্ছে। অ্যাথেরোস্ক্লেরোসিস কি হয়, ভেতরের লেয়ারে চর্বি জমে ঘটনাটা ঘটে। বাট ভেতরের লেয়ারের একটা নাম ছিল, সেটা কি ছিল মনে আছে কি? হ্যাঁ, টিউনিকা। টিউনিকা মানে হচ্ছে কোট বা লেয়ার, টিউনিকা ইন্টিমা। ইন্টিমা হচ্ছে ভেতরের লেয়ার। ভেতরের লেয়ারের ঠিক নিচ দিয়ে যদি চর্বি জমে এরকম ফুলে ওঠে, এটাকে বলা হয় অ্যাথেরোমা। আর উপরে যদি, লেয়ারের উপরে যদি চর্বিটা জমে, এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। তার মানে অ্যাথেরোমা, অ্যাথেরোস্ক্লেরোসিস ক্লিয়ার। একটা হচ্ছে একদম ইপিথেলিয়ালের যে লেয়ারটা, তার ইন্ডোথেলিয়াম যে লেয়ার, তার নিচে চর্বি জমে যদি এরকম চাকার মতো জমে ফুলে ওঠে, ফোড়া যেরকম ওঠে আমাদের, ফোড়া, হ্যাঁ, চামড়ার নিচ দিয়ে ওঠে না, সেটাকে আমরা বলবো অ্যাথেরোমা। আর যদি একদম ইনার লেয়ারে চর্বি জমাট বেঁধে বেঁধে আস্তে আস্তে ডিপোজিট হতে হতে এরকম করে একটা জায়গা উঁচু হয়ে যেতে থাকে, তখন এটাকে বলবো হচ্ছে কি অ্যাথেরোস্ক্লেরোসিস। এখন বা এটাকে বলা হয় থ্রোম্বাস। হ্যাঁ, এই থ্রোম্বাসটা কি হলো, আস্তে আস্তে এরকম বড় হয়ে গেল, বড় হয়ে 50% হয়ে গেল। এখন তোমার একটু জোরে হাঁটলেই তুমি বুকে চাপ দিয়ে ধরে, বুকে ব্যথা অনুভব করো, ঠিক আছে? এখন এইটা যখন 70%-এর কাছাকাছি চলে যাবে, তখন তুমি দেখা যাবে যে তুমি একটু হাঁটলেই বুকে ব্যথা করছে, ঠিক আছে? যখন এটা 80%-এর কাছাকাছি চলে যাবে, তখন তোমার হাঁটা চলাফেরা একটু বিছনা থেকে উঠতেই ব্যথা করছে এবং ব্যথাটা ধরে থাকছে, ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে। এটাকে তখন বলা হয় আনস্টেবল অ্যানজাইনা। তখন কি বলা হয় এটাকে? আনস্টেবল অ্যানজাইনা। তার মানে আমরা প্রথমে দেখলাম কি অ্যানজাইনা পেক্টোরিস। হ্যাঁ, অ্যানজাইনা পেক্টোরিস এটা মানে তোমার যখন খুব স্ট্রেস যায়, তখন শরীরের উপর স্ট্রেস যায়, তখন একটা ব্যথা হয়, এটাকে বলা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। এরপরে এটা আস্তে আস্তে কী হলো, এমন রেস্টিং অবস্থা, তুমি বসে আসো, তুমি দৌড়াদৌড়ি করছো না, বসে আসো, একটু টয়লেটে যাবা, একটু হাঁটলেই তোমার বুকে প্রচণ্ড চাপ দিয়ে ব্যথা ধরে উঠছে। হ্যাঁ, এই যে, এবং এটা আস্তে আস্তে বাড়ছে, এটা কিন্তু এমন না যে এক জায়গায় স্টেবল আছে, এটা বাড়তেছে, তখন এটাকে বলা হবে আনস্টেবল অ্যানজাইনা। ওকে, দিস ইজ ডেঞ্জারাস। হ্যাঁ, দিস ইজ ডেঞ্জারাস। এখন দেখো, কোনো কারণে যদি প্রচণ্ড ব্লাড ফোর্সের কারণে হোক, যে কোনো কারণে হোক, এইখানে যে ক্যালসিফাইড হচ্ছিল, ক্যালসিয়াম জমে জমে এটা যে শক্ত আকার ধারণ করছিল, ক্যালসিয়াম তো জমে শক্ত আকার ধারণ করছে, সেটা তো ঠিক ছিল। পাশে আবার কি হয়েছে, এখান দিয়ে আস্তে আস্তে যখন যাচ্ছিল, প্ল্যাটিলেট যাচ্ছিল, প্ল্যাটিলেট এখানে বাড়িকে ধাক্কা খেয়ে একটু ক্ষতিগ্রস্ত হয়, ইনজিউর্ড হয়ে সে এখানে কি করে, কোয়াগুলেশন করে, এখানে রক্ত এসে জমাট বাঁধতে শুরু করে দেয়, এখানে কোয়াগুলেশন করে দেয়। এইরকম কোয়াগুলেশন বা রক্ত স্রোতের কারণে মনে করে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এইটা যখন টুকরো টুকরো হয়ে যাবে, এই যে ছোট ছোট টুকরো হয়ে যাবে, এই ছোট ছোট টুকরো হয়ে করে কি, এটা তো বড় ব্লাড ভেসেল ছিল, এটার থেকে হয়তো পরিষ্কার করা যেত, এটাকে একটা সিস্টেম করা যেত, কিন্তু এটা ভেঙে টুকরো হয়ে গেল। টুকরো হয়ে যায় করে কি, ছোট ছোট যে মাইক্রো সার্কুলেশনের যে ইয়াগুলো আছে, ভ্যাসেলগুলো ছিল, মাইক্রো ভ্যাসেলগুলো, এইগুলাকে ব্লক করে দেয়। এই যে ছোট বলা হয় ইম্বলিজম। ঠিক আছে, হ্যাঁ, এই যে টুকরো হয়ে যাওয়াটাকে বলা হয় ইম্বলিজম। এই থ্রোম্বো ইম্বলিক ডিসঅর্ডার, এটাকে বলা হয় থ্রোম্বো ইম্বলিক ডিসঅর্ডার। এবং এটা যখন এই ছোটো ছোটো মাইক্রো সার্কুলেশনের বন্ধ করে দেয়, তখন কিন্তু এখানে রিং বসানো যায় না, এটা সহজ হয় না, এটা তখন আরও অনেক কঠিন হয়ে যায়। তো আমরা তিনটা জিনিস কিন্তু ক্লিয়ার হলাম, একটা হলো কি অ্যাথেরোমা, অ্যাথেরোস্ক্লেরোসিস এবং ইম্বলিজম, ঠিক আছে? হ্যাঁ, তো এই থ্রোম্বো ইম্বলিক ডিসঅর্ডার, এটা আনস্টেবল অ্যানজাইনা, ইয়েস, থ্রোম্বো ইম্বলিক ডিসঅর্ডার, এটা লিখে নাও, লিখে ফেলো। তো আমরা এখন চলে যাব আমাদের আগের জায়গায়।
আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে কথা বলছিলাম। আমরা কালকে রেসপিরেটরি সিস্টেমের পার্টগুলো দেখেছি, তাই না? আমরা দেখেছি আওয়ার আপার রেসপিরেটরি ট্র্যাক, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক। আচ্ছা, আমি কি এটাকে একটু করে আমি মুখে বলি? তো রেসপিরেটরি সিস্টেম কাকে বলে? রেসপিরেটরি সিস্টেম হচ্ছে সেই সিস্টেম, দ্য সিস্টেম দ্যাট ইনভলভ উইথ দ্য এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড টেক প্লেস বিটুইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য সেল অফ দ্য বডি। এত কঠিন করে তো আমার পড়ার দরকার নাই। যে সিস্টেমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান নিয়ে আলোচনা করা হয়, এবং যেটা কার সাথে বিটুইন মানে কার মধ্যে, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে সেলের মধ্যে অক্সিজেন আদান প্রদানের মাধ্যম যে সিস্টেম, সেই সিস্টেমকে কি বলা হচ্ছে? রেসপিরেটরি সিস্টেম বলা হচ্ছে। তাহলে যদি সংজ্ঞায় যে সংজ্ঞাটা একটু ইংরেজিতে যদি বলি তাহলে কি লিখবো? দ্য প্রসেস in which the exchange of oxygen and carbon dioxide take place। ঠিক আছে, আমি লিখে নিই। অ্যাটমসফিয়ার মানে কি? অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে, যে আমাদের যে বাতাস, আমাদের যে পরিবেশে থাকি, যে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের মধ্যে থাকি, সেটাকে বলা হচ্ছে অ্যাটমসফিয়ার। হ্যাঁ, একটু জটিল হয়ে গেল, একটু বড় হয়ে গেল না? আচ্ছা, জটিল হয়ে গেলে, বড় হয়ে গেলে, আচ্ছা ঠিক আছে, আমি ছোট করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি এটাকে ছোট করব। তোমরা আগে জিনিসটা একটু লিখে নাও, তারপর আমি ছোট করে দিচ্ছি। আচ্ছা, কিভাবে ধরলে ভালো হয়? এইভাবে ধরলে ভালো হয় না? দেখো, এইভাবে ধরলে দেখো তো। দ্য প্রসেস ইন হুইচ দ্য এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড টেক প্লেস বিটুইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য সেল অফ দ্য বডি। সেই প্রসেসটাকে কি বলা হয়? রেসপিরেটরি প্রসেস। আর যে সিস্টেম এটা নিয়ে আলোচনা করে, সেই সিস্টেমকে বলে রেসপিরেটরি সিস্টেম। আমরা এখানে দ্য প্রসেস না লিখে এখানে সিস্টেম লিখে দিই, তাহলে ঝামেলা মিটে গেলে এত কথা বলার দরকার কি? দ্য সিস্টেম হুইচ, এবার লিখে তাহলে আর এত কথার দরকার নেই। সোজা আলোচনা চলে। আরো ছোট করে দিচ্ছি, এটাকে আরো ছোট করে দিচ্ছি, একদম এক লাইনে করে দিচ্ছি। লিখছো? ওকে, এরপরে তোমরা পরে ভিডিও দিয়ে দেখে লিখে নিও। হ্যাঁ, এরপর আসো আমরা দেখি যে এইখানে এই যে প্রসেসটা, এখানে কি প্রসেস নিয়ে কথা বলতে যাচ্ছে। এই যে সিস্টেমটা বলছি, এই সিস্টেম কি কি বিষয় নিয়ে ইনভলভ। হ্যাঁ, তো প্রসেসগুলো কি কি আসলে? হ্যাঁ, তো প্রসেসগুলোর মধ্যে এক নাম্বার, আচ্ছা প্রসেসগুলো লিখে, প্রসেস ইনক্লুডস, প্রসেসগুলো কি কি? প্রসেসগুলো এক নম্বর প্রসেসটা কি হচ্ছে? ভেন্টিলেশন। ভেন্টিলেশন মানে কি? বাতাসের যাওয়া আসা, ঠিক না? বাতাসের যাওয়া আসা। যেমন আমরা রুমের মধ্যে জানলা ওপেন করে দিই, যাতে করে কি হয়, রুমের থেকে দূষিত বাতাসটা বেরিয়ে যেতে পারে, আবার বাইরে থেকে বিশুদ্ধ বাতাস ঢুকতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, সো ভাবসা গরমটা দূর করার জন্য আমরা জানলা খুলে দিই, দরজা খুলে দিই, ঠিক না? ভেন্টিলেশন। তাহলে একটা কথা বোঝো, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি রুমের ভেতরের যে গুমোট যে বাতাসটা, এটাকে বের করে দিতে, বাইরের যে বিশুদ্ধ বাতাস, হ্যাঁ, শীতল বাতাস, এটা যাতে রুমের মধ্যে ঢোকে। তার মানে রুম থেকে বাতাসটা বের করে দিতে চাচ্ছি, খারাপ বাতাসটা বের করে দিতে চাচ্ছি, বাইরের থেকে ভালো বাতাসটাকে ইন করতে চাচ্ছি, ঠিক না? সো এই একটা হচ্ছে বেরিয়ে যাবে, আর একটা হলে ইন করবে। ওকে, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ভেন্টিলেশন। ভেন্টিলেশন, যেটা এখন খুব দরকার হয়। কেউ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তখন এই ভেন্টিলেশনটা আলাদা বাইরের থেকে সাপোর্ট দরকার হয়। সেই ভেন্টিলেশনের মধ্যে কি কি পড়ে দেখো। একটা হচ্ছে, দুটো জিনিস পড়ে ভেন্টিলেশনের মধ্যে। একটা হলো আমার ভেতরে যা আছে সেটাকে আমি বের করে দিব, ঠিক আছে? আমার ভেতরে যা আছে যেটা বের করে দিব। আবার বাইরের থেকে বিশুদ্ধ জিনিসটাকে ঢোকাবো। বাইরের থেকে বিশুদ্ধ জিনিসটা যে ঢোকানোটাকে কি ইন, তাই না? ইন করা বলে। ইন মানে কি? প্রবেশ করা। এক্সিট মানে কি? বেরিয়ে যাওয়া। তাহলে
এই প্রবেশ করাকে বলা হয় ইন্সপিরেশন। ইন্সপিরেশন। ঠিক আছে। আর আমি রুমের ভেতরে যে গুমোট বাতাসটাকে বের করে দিতে চাচ্ছি এটাকে বলা হয় কি এক্সপিরেশন, বের করে দিতে চাচ্ছি। দেখো তাহলে আমরা দুটো জিনিস পেলাম ভেন্টিলেশনের মধ্যে। একটা পেলাম কি ইনস্পিরেশন, আমরা ইন করতে চাচ্ছি, কিছু জিনিস ঢুকাতে চাচ্ছি, আর এক্সপিরেশন, কিছু বের করে দিতে যাচ্ছি, এটাকে কি বলা হয় ভেন্টিলেশন বলা হয়। ওকে, তারপরে কি দুই নম্বরটা কি 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 এই প্রসেসে, যে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি কি প্রসেস ইনভলভ সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এরপর হচ্ছে ডিফিউশন, তাই না? তাহলে আমরা আসি ডিফিউশন কি। ডিফিউশন মানে হচ্ছে এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়া। এক অবস্থা থেকে, যেমন আমি পানির মধ্যে এক বালতি পানির মধ্যে 1 ফোঁটা কালি ছেড়ে দিলাম, কালিটা আস্তে আস্তে কী করবে, ছড়িয়ে পড়বে, তাই না? যেমন যে জায়গা ছিল সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। অথবা কোনো একটা সেন্টের বোতল আমি ঘরের একটা কোনায় রেখে দিলাম, স্প্রে করলাম, তখন ওই কী করে, সারা ঘরে ছড়িয়ে পড়ে। তাহলে ডিফিউশন মানে কি, এক জায়গা থেকে আর এক জায়গায় ছড়িয়ে পড়া। পালমোনারি মানে কি, পালমোনারি মানে লাং। হ্যাঁ, এল ভিওলাই মানে কি, এল ভিওলাই হচ্ছে যে এই যে এটা, যে কালকে দেখিয়েছিলাম না, এই যে এটা, এটা তাহলে এল ভিওলাই, পালমোনারি এল ভিওলাই টু বডি। তার মানে কি, দেখো ভালো মতো বোঝো। আমি এখন আমি এটা চিত্রে যাব, চিত্রে যেটা দেখাবো একসাথে আমি সব শেষ করে দিচ্ছি আজকে, যে এই আলোচনার মধ্যেই রেসপিরেটরি সিস্টেমটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো ভালো মতো বোঝো। এই যে আমি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিলাম, নিয়ে এই যে চলে আসলো, চলে এসে চলে গেল একদম কোথায়, এই যে অ্যালভিউলির মধ্যে চলে গেল। ঠিক আছে, অ্যালভিউলিতে চলে গেল, বোঝার চেষ্টা করো, অ্যালভিউলিতে চলে গেল। চলে গিয়ে এই দেখো, এই যে ব্লাড ভেসেলটা দেখছো না, এটা কি, এটা ভেইন। এই ভেইনটা এখানে এসে শেষ হয়ে এটার সাথে, এই অ্যালভিউলির সাথে কিন্তু উপর দিয়ে ঘিরে আছে, একদম উপর দিয়ে ঘিরে আছে। তো কি করলো, আমি এখান থেকে কি করলাম, এই অক্সিজেনটাকে এর ভিতরে ঢোকালাম কোথায়, এই যে পালমোনারি অ্যালভিওলাই, এটাকে বলা হচ্ছে পালমোনারি অ্যালভিওলাই। অ্যালভিওলাই থেকে আমি কি করলাম, এখান থেকে ডিফিউজ করে দিলাম কোথায়, এই আর্টারিতে ডিফিউজ করে দিলাম। তাহলে আর্টারিতে ডিফিউজ করে দিলাম, সেই সাথে সাথে কি হবে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড এর ভিতরে ঢুকে যাবে, মানে এক্সচেঞ্জ হবে। যখনই আমি এই একই ভেসেল, আমি এখানে আর একটু বড় করে আঁকাই এই অ্যালভিওলিটাকে, ধরো এটা হচ্ছে অ্যালভিউলার ডাক্ট, এটাকে কি বলা হয়, অ্যালভিউলার ডাক্ট। এটা হচ্ছে অ্যালভিওলাই, হ্যাঁ, এটা হচ্ছে অ্যালভিওলাই, এটা অ্যালভিওলাই। ঠিক আছে, এখন দেখো খুব মজার জিনিস এখানে, খুবই মজার জিনিস, কেন আমি বুঝাই বলছি তোমাকে। এটা হচ্ছে একটা ক্যাপিলারি, এদিক দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, এটা একটা ক্যাপিলারি, হ্যাঁ, মানে রক্ত নালী আর কি, সোজা কথা, রক্তনালী সবচেয়ে সূক্ষ্ম। এটা একটা চুলটাকে 6টা ভাগ করলে, হ্যাঁ, যে চিকন অংশটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে এই অংশটা। আচ্ছা দেখো, আমরা এটা অ্যালভিওলাই আঁকিয়েছি। ওকে, সো এ কি করছে, এ হচ্ছে ক্যাপিলারি, ভেনিউল ক্যাপিলারি, হ্যাঁ, ভেইনের ক্যাপিলারি। সো এ করতেছে কি, এ কার্বন ডাই অক্সাইড নিয়ে আসতেছে। ঠিক আছে, দেখো এটা আমি আগে আঁকানো শেষ করি, এই পর্যন্ত এই কার্বন ডাই অক্সাইড নিয়ে আসছে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে, কারণ কি এর সাথে কেন এই কালারটা নীল, কারণ এর সাথে কি আছে, এর সাথে কার্বন ডাই অক্সাইড আছে। এ করবে কি, এই কার্বন ডাই অক্সাইডটাকে এখান থেকে বের করে দিবে, এই কার্বন ডাই অক্সাইড ঢোকা দিল। হ্যাঁ, সেই সাথে করলো কি, এখান থেকে এক্সচেঞ্জ করলো, এটাই এক্সচেঞ্জ, মানে আমি তোরে এটা দিলাম, তুই আমার এটা নে। হ্যাঁ, এবং এখানে অক্সিজেনটাকে সে নিয়ে নিল।
অক্সিজেনটাকে ঢুকে নিল, এই যে এটাকে বলে ডিফিউশন। কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হয়ে গেল, অক্সিজেন আবার ডিফিউজ হয়ে গেল। যখনই এই অক্সিজেনটা নিয়ে নিল, কার্বন ডাইঅক্সাইডটাকে ছেড়ে দিয়ে অক্সিজেনটা নিল, সাথে সাথে এর কালারটা কিন্তু আর নীল থাকবে না, এই কালারটা হয়ে যাবে কি লাল। হ্যাঁ, এই অংশটা থেকে এখান থেকে কালারটা হয়ে গেল কি লাল হয়ে গেল। এইটা তখন হয়ে গেল কি আটারি হয়ে যাবে। যখনই তার মধ্যে অক্সিজেন চলে যাবে তখনই হয়ে যাবে এখন সে এই দেখো আটারি। এইটাকে তখন বলা হবে পালমোনারি আটারি। এ জয় করবে কি এই সরি হ্যাঁ, এটা এটা এই যে দেখো এখান থেকে সে ইয়া নিয়ে চলে যাবে কোথায়, এখন ঢুকবে কোথায়, আটারি না, এটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে যাবে। যদিও এটার কালার লাল, কিন্তু যেহেতু এ কি করবে, এ অক্সিজেন নিয়ে হার্টে প্রবেশ করবে, কোন দিকে, রাইট অ্যাট্রিনে প্রবেশ করবে, এই জন্য এটাকে বলা হবে পালমোনারি ভেইন। তার মানে সব ভেইনের কালার যে নীল হবে তা কিন্তু না। ভেইনের সংজ্ঞায় নীল বা লাল বলে কোনো শব্দ নাই। ভেনের সংজ্ঞাটা কি বলা হচ্ছে, ভেনের সংজ্ঞাটা হচ্ছে যে সকল ব্লাড ভেসেল রক্ত নিয়ে হার্টে প্রবেশ করে তারা হলো ভেইন। যে সকল ব্লাড ভেসেল রক্ত নিয়ে হার্ট থেকে বেরিয়ে আসে তারা হচ্ছে আর্টারি। এ করলো কি, এ কিন্তু যদিও এর কালার নীল, কিন্তু এ কিন্তু পালমোনারি আর্টারি। কারণ কি, এ ব্লাড নিয়ে রক্তে হার্ট থেকে বেরিয়ে আসে। অত জটিলে না যাই, তোমরা এখানে এক্সচেঞ্জটা দেখো, আগে এক্সচেঞ্জটা বুঝতে পারছো? এখানে কি হয়েছে, এই রক্তনালীটা ব্লাড ভেসেলটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছে, এসেই করছে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিছে, অক্সিজেনটা টেনে নিছে। যখনই সে অক্সিজেন টেনে নিয়েছে তার কালার হয়ে গেছে লাল, আর যতক্ষণ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড তার সাথে ছিল তার কালার ছিল নীল। তার মানে একটা ব্লাড ভেসেলের কালার লাল হবে না নীল কালার হবে, এটা নির্ভর করে অক্সিজেনের উপরে এবং কার্বন ডাইঅক্সাইডের উপরে। ক্লিয়ার? ওকে, শেষ। কোশ্চেন থাকলে পরে আমরা হয়তো কোশ্চেনের ধরনের উপর আমরা পরে আলোচনা করবো। আমি এটা কাভারটা করে রাখলাম। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এটা বুঝতে পারছি, এটা প্রত্যেকটা অ্যালভিউলিতে এই ঘটনাগুলো ঘটে, এইভাবে অক্সিজেনের এক্সচেঞ্জ ঘটে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা এখানে দেখলাম কি, আমরা লিখছি যে ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম পালমোনারি অ্যালভিওলাই টু বডি অফ দ্য সেল বডি, বা একটু বডি না ব্লাড দিই তাহলে খামাখা বডি তো অনেক পরে, বডির কাজ কিন্তু ইসের না, ব্লাড পর্যন্ত তার কাজ, এনে বডি দিলে মানায় না, ব্লাড লেগে শুধু। কারণ বডিতে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে সার্কুলেটরি সিস্টেমে, রেসপিরেটরি সিস্টেমের কাজ বডিতে না, সেলে না। রেসপিরেটরি সিস্টেমের কাজ শুধুমাত্র এই অ্যালভিওলাই থেকে রক্তে দিয়ে দেওয়া, এই পর্যন্তই কাজ। সুতরাং এইখানে ব্লাড লেখাটাই সবচেয়ে যৌক্তিক। 3 নম্বর কি, যেহেতু অক্সিজেনের কথা বলছে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের কথা বলতে হবে। তো কার্বন ডাইঅক্সাইড ফ্রম, এটা ডিফিউশন, হ্যাঁ এখানে ডিফিউশন আর লিখলাম না, ফ্রম কি হবে, ফ্রম ব্লাড, উল্টোটা ঘটবে, ব্লাড টু দ্য পালমোনারি অ্যালভিওলাই, শুধু অ্যালভিওলাই লেখে, বাকিটা তোমরা যদি পারো লিখে নিও, ভিওলাই। ওকে। 4 নম্বর কি বলা যেতে পারে, এটা কি করতেছে, এখানে কি কাজ শেষ করতেছে না, এখন এই অক্সিজেনটাকে যেটা ট্রান্সপোর্ট হয়ে গেছে, এই অক্সিজেনটাকে সাথে ট্রান্সপোর্ট করে নাকের থেকে একেবারে ওই অ্যালভিওলাই পর্যন্ত তো ট্রান্সপোর্ট করে নিয়ে গেছে, তাই না? আবার ওই অ্যালভিওলাইতে যে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকছে ওটাকে সে কি করবে, বের করে দিবে না? সো এই কাজটা তো সে করবে, শুধু তো এক্সচেঞ্জই করে নাই, সে তো ওই অক্সিজেনটাকে ওই পর্যন্ত নিয়ে গেছে, আবার কার্বন ডাইঅক্সাইড থেকে ওখান থেকে নিয়ে আবার মুখ নাক পর্যন্ত বের করে দিচ্ছে। সো এই ট্রান্সপোর্টটাও তো করতেছে। আসলে লিখতে হবে কি, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড, আমি একটু দ্রুত লিখি, হ্যাঁ কারণ তোমরা তো এটা দেখতেই পারবা, ফ্রম বডি সেল না লিখে এটা বডি সেল লেখা, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম এনভায়রনমেন্ট টু বডি, ঠিক আছে? এটা লিখলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা এতটুকু থাকুক, এতটুকু লিখলে হবে। সো তোমাদের লেখাগুলো দেখা যাচ্ছে আশা করি।
ওকে, সো আমরা এখন ভেন্টিলেশনে চলে যাই, তাই না? আমরা এখন একটু ভেন্টিলেশনে কথা বলছিলাম। ভেন্টিলেশন, ভেন্টিলেশন, এটা নিয়ে কথা বলবো, সামান্য কথা বলবো, বেশি কথা বলবো না। ভেন্টিলেশনে দুটো জিনিস পাইছি, একটা হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশন, এই যে নিঃশ্বাস নেওয়া, বুক ভরে নিঃশ্বাস নাও সবাই, নিছো, এই ইন্সপিরেশন, ওটাকে বলে ইন্সপিরেশন। ঠিক আছে? তো এটাকে একটা আমরা শ্বাস প্রশ্বাস বলি না? হ্যাঁ, শ্বাস প্রশ্বাস। প্রশ্বাসটা হলো কি, যেটা গ্রহণ করি, আর শ্বাস বা নিঃশ্বাস যেটাকে ছেড়ে দেই, দীর্ঘ নিঃশ্বাস ফেলে না, যেমন ফেলি না দীর্ঘ নিঃশ্বাস। তাহলে এটা বাংলায় আসলে ঝামেলা আছে এটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, ওদিক থেকে একটু সাউন্ড আসতেছে, ডিস্টার্ব বলে জানে। হ্যাঁ বাবা, হ্যাঁ আস্তে আস্তেই করো না। ওরা কার্টুন দেখছে, কি করবে, বাসায় সারাদিন বসে থাকে, খেলাধুলা, বাবার মার সাথে খেলাধুলা আর একটু কার্টুন দেখা, এই হচ্ছে ওদের কাজ। এক্সপিরেশন, তার মানে ভেন্টিলেশন দুটো জিনিস ছিল, একটা হচ্ছে এক্সপিরেশন, একটা হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশনটাকে বলা হয় প্রশ্বাস, হ্যাঁ, এই যে বুক ভরে নিঃশ্বাস নিলাম না, এটাকে বলা হয় প্রশ্বাস। আর একটা কি, আর হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস। হ্যাঁ, বাংলা এটা কি মিলবে জানি না, মিললে মিললো, না মিললে নাই, তোমরা এতটুকু বুঝে নাও আর কি। বাট এটা বোঝো, এটা যে বুক ভরে যে নিঃশ্বাসটা নিলাম এটা, আর এই যে ছেড়ে দিলাম, এটা হচ্ছে এক্সপিরেশন। ওকে, তাহলে এইটার সাথে কি ইনভলভ? এটার সাথে ইনভলভ কার্বন, অক্সিজেন, আর এর সাথে ইনভলভ কি, কার্বন ডাইঅক্সাইড। বাস শেষ, এতটুকু বুঝতে হলো, এর বেশি কিছু বোঝার দরকার নাই। তাহলে এখন আসো, এই দুটা মিলেই কি হচ্ছে, এই দুটা মিলে এই দুটাকে একসাথে বলা হয় কি, রেসপিরেশন। এই দুটা একসাথে কি বলা হচ্ছে, রেসপিরেশন। রেসপিরেশন দু ধরনের হতে পারে। রেসপিরেশন, এই দুটাকে একসাথে কি বলছে, রেসপিরেশন। রেসপিরেশন, শুধু এই দুইটার ইনভলভ না, মানে এখানে আরও কয়েকটা দিন ঘটনা ইনভলভ, কি এই ডিফিউশন, শুধু রেসপিরেশন কি শুধু ইনস্পিয়ার, এই যে এক্সপিয়ার করলে যে রেসপিরেশন হবে তা কিন্তু না, এটা ভেন্টিলেশনের পার্ট। বাট রেসপিরেশনে আরও কিছু ঘটনা ঘটে, এটাকে বলা হয় এক্সটার্নাল, এক্সটার্নাল রেসপিরেশন হতে পারে, আর একটা হলো ইন্টারনাল, ইন্টারনাল রেসপিরেশন হতে পারে। এক্সটার্নাল কোনটা? এক্সটার্নাল যে আমরা বাইরের থেকে নাক দিয়ে যে নিঃশ্বাস নিচ্ছি, আবার নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, অক্সিজেন সমৃদ্ধ বাতাস গ্রহণ করছি, আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস ছেড়ে দিচ্ছি, এটাকে বলে এক্সটার্নাল। আর ইন্টারনাল কি, ওই যে অ্যালভিওলাইতে যেটা ঘটতেছে, এই যে দেখো, সে কার্বন ডাইঅক্সাইড ঢুকায় দিচ্ছে আর অক্সিজেনটাকে টেনে নিচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টারনাল। আর এইখানে যেটা ঘটতেছে এটাকে বলা হয় এক্সটার্নাল, এখানে যেটা ঘটতেছে এটাকে বলা হয় ইন্টারনাল। হ্যাঁ, সো লাংয়ের ভিতরে যে এক্সচেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল, আর নাকে, নোজে যে এক্সচেঞ্জটা হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা লিখবো কি, এক্সচেঞ্জ ইন নোজ আর এক্সচেঞ্জ ইন লাং। ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ ইজ নোজ বা এক্সচেঞ্জ ইন লাং, এই দুটাকেই আমরা এই করতে পারি। হ্যাঁ, ইচ্ছা আমার সামান্য একটু কালি আছে, এরপরে আমাদের অন্য কোনো মোটা টাইপের কোনো কিছু ইউজ করতে হবে। নর্মাল কলম দিয়ে লিখতে গেলে আবার দেখা গেল ঝামেলা। তো তোমাদের লেখা শেষ, আশা করি নোট না শেষ। আমরা এখানে এদিকে বেশি সময় অপেক্ষা করবো না, অলরেডি আজান দিয়ে দিয়েছে। তো আমরা পার্ট সম্পর্কে জেনেছি। হ্যাঁ, পার্টগুলো কি কি, এখানে কি কি ধরনের অসুখ হতে পারে সেটাও আমাদের জানা হয়ে গেছে, তাই না? এখন দেখো, ওই যে আমরা যখন কতটুক বাতাস নেই, কতটুক বাতাস বের করে দেই, এটা একদম আননেসেসারি, এটা জানার দরকার নেই। হ্যাঁ, এই যে ক্যাপাসিটি বা কি এটাকে বলা হয় যে অ্যালভিওলার ক্যাপাসিটি, হ্যাঁ, এগুলো আমরা আপাতত জানবো না, কারণ এগুলো আমাদের দরকার নেই। তো
আমাদের আসলে যেটা দরকার যে ব্রঙ্কাইটা কি, ব্রঙ্কাইটাতে কি মিউকাস থাকে, এখানে কি ধরনের ডিজিজ হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, ঠিক আছে, অ্যাজমা কেন হয়, এগুলো নিয়ে আমরা হয়তো সামান্য কিছু ডিসকাস করব। এবং এখানে যে রোগের ধরনগুলো, রোগের নামগুলো আমরা শিখব, ঠিক আছে, এর বেশি কিছু না। তো যেহেতু আজান হচ্ছে, আজানের জন্য আমি কিছুক্ষণের জন্য মিউট থাকছি, হ্যাঁ, কিছু সময়ের জন্য মিউট থাকছি। তোমরা এই ফাঁকে, এটা তো তোমরা আগে লিখেছো, এটা একটু একটু দেখে নিতে পারো। আমরা এখন লাং নিয়ে একটু পড়ালেখা করব। এই দুটাকে বলা হচ্ছে লাং, পুরাটাকে বলা হচ্ছে লাং। লাংটা আসলে অ্যালভিওলির সমষ্টি, অসংখ্য অ্যালভিওলির সমষ্টি, ঠিক আছে। লাংয়ের ইউনিট কি? অ্যালভিওলি। তাহলে রেসপিরেটরি সিস্টেমের সেন্ট্রাল অর্গানটা হচ্ছে লাং, মনে থাকবে। রেসপিরেটরি সিস্টেমের সেন্ট্রাল অর্গান বা ভাইটাল অর্গানটা কি? এই লাং, এই দুটা লাং, একটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট। যেমন আমরা ওই যে ইসে লেফট অ্যান্ড রাইট, কার্ডিওভাস্কুলার সিস্টেম লেফট অ্যান্ড রাইট পড়েছি, ঠিক এখানেও লেফট অ্যান্ড রাইট নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আমরা এখন এখানে চলে যাই। ওকে, দেখো তাহলে এখানে প্রথমে আমরা দেখি রাইট লাং। হ্যাঁ, রাইট লাংয়ের টোটাল লোব কটা জানো? রাইট লাংয়ের লোব হচ্ছে 3টা, 3 লোবস, 3 লোবস, ঠিক আছে। লোজ মানে কি? একটু অংশ, হ্যাঁ, ভাঁজ বা ভাগ। তো এই 3টা লোবের মধ্যে কি কি আছে? এই 3টা লোবের মধ্যে একটা হলো সুপেরিয়র, একটা হলো মিডল, একটা ইনফেরিয়র। সোজা কথা এখানে, হ্যাঁ, রাইট লাংটা কোনটা? এটা এখানে সুপেরিয়র, সরি, এটা এই সাইডেরটা রাইট। এই এই অংশটাকে বলা হয় সুপেরিয়র, এটাকে বলা হয় মিডল, আর এটাকে বলা হয় ইনফেরিয়র। ওই আমরা তো আগেই পড়ছি এগুলো, তাই না? তো সুপেরিয়র, 2 নম্বর কি? মিডল। লোবস, হ্যাঁ, এটা দেখে বুঝে নিও। হ্যাঁ, 3 নম্বরটা কি? ইনফেরিয়র, ইনফেরিয়র লোবস। ওকে, বাট লেফট লাংয়ের ক্ষেত্রে, লেফট লাংয়ের ক্ষেত্রে লোব কি? লোব হচ্ছে 2টা, 2 লোবস, ঠিক আছে। সো এই 2টা লোবের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে সুপেরিয়র, যেহেতু মিডলটা থাকবে না, স্বাভাবিক কথা, উপরে আর নিচে থাকবে। একটা হচ্ছে সুপেরিয়র লোবস, আর একটা হচ্ছে 2 নম্বরটা হবে কি? ইনফেরিয়র। এই তোমরা যদি লেখা না বোঝো তোমার বইলো, 2 পার্ট না, লোব রে ভাই, লোব পার্ট হবে না, এটা লোব, লোব, LOBES, লোবস বা লোব। এস দরকার নাই, এস দিলে অনেকগুলো হয়ে যায়। লোব, LOBE, লোব। হ্যাঁ, 3 লোবস, আমি এখানে 3 লোবস লিখছি, সেটা ঠিক আছে। হ্যাঁ, এখানে লোবস এস দিব, কিন্তু এখানে তো একটা একটা করে, তাই না? এখানে এস দেওয়া যাবে না, এখানে এস দিলে তো ভুল হবে, আমি ভুল করছি। ধরো এবার লেখো, লেখো তো, তোমরা একটু লেখো, আমি একটু দেখি তো তোমরা কে কি লিখতেছো। হ্যাঁ, লিখছো? সবাই লিখছো? সবাই লেখো। লাইট লাং 3 লোবস, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 3টা, আর এটা কটা? এটা হচ্ছে 2টা, 3 আর 2 লোব। 3 যখন বলবো তখন অ্যাস যোগ হবে, 2 যখন বলবো তখন অ্যাস যোগ হবে, কারণ এখানে প্লুরাল ফর্মে আছে। হ্যাঁ, ওকে, ইয়ে কোশ্চেন থাকবে কিন্তু। আমার এই কলমের খাটটা পাইছি, ঠিক আছে। এইবার আসো, এই লাংয়ের উপরে ডাবল সেরাস মেমব্রেনের ডাবল লেয়ারের একটা, এই দেখেন, দেখো, এই লাংয়ের উপরে একটা আবরণ থাকে, একটা কাভার থাকে। এই যে এই লাংয়ের, এই এটা লাংয়ের উপর একটা আবরণ থাকে বা কাভার থাকে, সেরাস মেমব্রেনের ডাবল লেয়ার, 2টা লেয়ার দিয়ে, সেরাস মেমব্রেনের 2টা লেয়ার দিয়ে একটা কাভার তৈরি হয়। এই কাভারটাকে বলা হয় কি? প্লিউরা। কাভারটাকে কি বলা হয়? আমি লিখে দিচ্ছি এখানে। এই কাভারটাকে বলা হয়, এইটার থেকে অংশ ইয়া থাকবে, দেখছো? সবাই লেখো, সবাই শব্দটা লেখো। কি এটা? কি ধরনের? হ্যাঁ,
কি লিখছি, ডাবল লেয়ার অফ সেরাস মেমব্রেন। সেরাস মেমব্রেনের দুইটা লেয়ার বিশিষ্ট একটা ইয়া থাকে, লেয়ার থাকে, সেটাকে বলা হয় কি, প্লিউরা। এই প্লিউরার যেহেতু ডাবল লেয়ার, এর দুই লেয়ারের মাঝখানে মাঝে মাঝে পানি জমে। অনেকে বলে না ফুসফুসে পানি জমছে, এই সেই পানি জমা, এটাকে বলা হয় প্লুরাল ইফিউশন। ওকে, এই যে নার্ভাস সিস্টেমটা যে ইয়েটা হয়, এটাকে অটোনমাস কন্ট্রোল, হ্যাঁ, অটোনমিক কন্ট্রোলের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসটা ইয়ে হয়, অটোনমাস নার্ভাস সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল হয়। সো আমরা এখানে এখানে আমাদের তোমাদের যে বইটা দেওয়া হয়েছে, ওই বইটার মধ্যে তোমার ওই যে ভাইটাল ক্যাপাসিটি বলা হয়, মানে কতটুক বাতাস আটকাইতে পারে, কতটুক বাতাস বের করে দেওয়া হয় একবার আমরা যদি শ্বাস প্রশ্বাসে, কতটুক বাতাস ঢুকে কতটুক বাতাস বেরিয়ে যায়, এইসব একদম ইম্পর্ট্যান্ট না। সো আমরা খুব ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের কাজে লাগবে এগুলো নিয়ে কথা বলবো, ওগুলো আমাদের দরকার নাই। সো আমি ওই অংশগুলো বাদ দিয়ে গেলাম। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ডিজিজগুলো কী কী, তাই না, এখানে আমরা ডিজিজ নিয়ে কথা বলি। ফার্স্টে আমরা চলে যাই নোজে। নোজে কী কী ডিজিজ হতে পারে? নোজে হতে পারে কি, নোজের মেডিকেল টার্ম কি, রাইনো, তাই না? তাহলে ওখানে কি হতে পারে, রাইনাইটিস হতে পারে। আর কি হতে পারে, রাইনোরিয়া হতে পারে, তাই না? আমরা অলরেডি এগুলো নিয়ে কথা বলেছি। তাহলে রাইনাইটিস হতে পারে। তারপরে কি হতে পারে, এক নোজ, আমরা নোজের মধ্যে কী কী ডিজিজ হতে পারে, রাইনোরিয়া হতে পারে, নাক দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি ঝরা। এই সো তোমরা দেখো, রাইনাইটিস, রাইনোরিয়া, রাইনোরিয়া লেখো সবাই, না ডিজিজগুলো লেখো, কী কী ডিজিজ হতে পারে, গেল একটা, তাই না? তারপরে আর কি হতে পারে, তারপরে হতে পারে তোমার ফেরিনজাইটিস, লেরিনজাইটিস, ফেরিনজাইটিস, লেরিনজাইটিস। এখানে অবশ্য টনসিল থাকে, টনসিলাইটিস হয়। রাইনোরিয়া লিখছো? আরে ফেরিনজাইটিস বানান কি লিখছে এটা রে? ফেরিনজাইটিস বানান কি, ফেরিন্স বানান কি, ফেরিন্স বানান করো আগে দেখি, লেখো তো আগে, আমি আর লিখবো না, আগে তোমরা লেখো, তারপর দেখাচ্ছি তোমাদের। রাইনো, RHI, RHI, রাইনো, তারপরে রাইনাই, NITIS, রাইনাইটিস। রাইনো বানানটা কিন্তু এরকম, আর এ না, এনে কি এ দেখা যাচ্ছে, এ না, এটা আই। আসো এখানে দেখাই, এখান থেকে দেখাই। এই যে ফেরিংস, ফেরিংস থেকে হবে কি, ফেরিনজাইটিস, ফেরিনজাইটিস, এই XIT, হ্যাঁ, ফেরিনজাইটিস। তারপরে লেরিংজাইটিস, হ্যাঁ, লেরিংজাইটিস, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস, ঠিক আছে। তারপরে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এখানে আর একটা হবে ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যাজমা বানানটা কি, লেখো তো। টনসিলাইটিস, হ্যাঁ, টনসিলাইটিস, ফেরিনজাইটিস, লেরিনজাইটিস লেখো, লেরিনজাইটিস। আচ্ছা এখানে লেরিং, এখানে তো জি নাই, তুমি জি আসলো ছোটন, তোমার এখানে জি আসলো কোত্থেকে রে ভাই? তোমাদের এখানে জি আসতেছে কোত্থেকে, এটা আমি বুঝলাম না। ওকে, আমি উঠালাম, হ্যাঁ। এরপর আসো অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, রেসপিরেটরি সিনড্রোম।
অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম কি ARS, তাই না? ARS। তোমরা যে এখন যে ভাইরাসটা দেখছো না, কোভিড-19, এটা আসলে কি জানো? এটাও কিন্তু সিভিয়ার, দেখো, সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম, সার্স রেসপিরেটরি সিনড্রোম, এটার আগে খালি এস বসবে, সার্স। এইটা সার্স ভাইরাস। এই সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম কি আসলে? এই সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম হলো শ্বাস নিতে কষ্ট হওয়া, সোজা কথা এক ধরনের অ্যাজমা। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, অ্যাজমা, এই অ্যাজমা, ঠিক আছে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঠিক না? এয়ার ফ্লো লিমিটেশন হয়ে গেছে তার শরীরে, তার এই যে ছোট ছোট যে শাখা প্রশাখা, এই শাখা প্রশাখা অবস্ট্রাকশন হয়ে গেছে। আমরা আগেই বলছিলাম যে এইখানে যে এই ছোট ছোট যে এই শাখা প্রশাখাগুলো আছে, এর ভিতরে কি, এটা মিউকাস, খুব সেন্সিটিভ মিউকাস দিয়ে তৈরি, তাই না? এন্ডোথেলিয়াল লেয়ার আর কি। হ্যাঁ, সো এই যে ইপিথেলিয়াম বলে আর কি এদেরকে। সো এই সেলগুলো খুব দ্রুত ইনফেক্টেড হয়। এই সেলগুলোর ভিতরে যখন ভাইরাসগুলো যায়, ভাইরাসগুলো গেলে তখন এরা খুব সহজেই ভাইরাসগুলো দ্বারা ইনফেক্টেড হয়। ইনফেক্টেড হলে আমাদের যে সোলজার বাহিনী আছে, আমাদের যে যে ইসোনোফিল বা বেসোফিল, হ্যাঁ, নিউট্রোফিল, এরা করে কি, এরা তখন এদেরকে কিল করতে আসে। এদের মধ্যে একটা গ্রুপ আছে টি সেল, কিলার সেল বলে এটাকে। হ্যাঁ, এরা বাইরের যে কোনো জীবাণু বা যে কোনো কিছু থাকুক না কেন, তাকে কিল করার জন্য চলে আসে। এই সার্স ভাইরাসটা করে কি, বা এই ভাইরাসটা কি করে, এই যে টি সেলটা আছে না, এই টি সেলের ভেতরে ঢুকে যায়, ভেতরে ঢুকে তার প্রোগ্রামটাকে চেঞ্জ করে দেয়। তখন সে আর শত্রু মিত্র আইডেন্টিফাই করতে পারে না। তখন সে এই ইনফেক্টেড সেলগুলোকে কি করে, ইনফেক্টেড সেলগুলোকে কমান্ড দেয় যাতে করে তারা আত্মঘাতী হয়, তারা নিজেরা ধ্বংস হয়ে যায়। পাশাপাশি যেগুলো ভালো সেল ছিল এগুলোকে একই কমান্ড দেয়। টি সেল যে কমান্ডটা দিবে, এই সেলগুলো মেনে নিতে বাধ্য। তখন অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, আর এটাকে সঙ্গে সিভিয়ার হবে, তখন হচ্ছে কি সার্স, ওই সার্স ভাইরাস যেটাকে বলা হয়, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বলে যেটাকে। হ্যাঁ, কোভিড-19। হ্যাঁ, সো এই যে ঘটনাটাগুলো ঘটলো, মানে এই যে যখনই টি সেল সবগুলো সেলকে বলবে যে ইয়া করার জন্য, এমনকি আমাদের যে নিজস্ব রোগ প্রতিরোধী যে সেলগুলো আছে, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট আছে, এরাও করে কি, এরাও তারা নিজেদেরকে ডিস্ট্রয় করা শুরু করে দেয়। সো এই ডিস্ট্রয়, কিলার, হেল্পার না, কিলার টি সেল। রবিউল আওয়াল, কিলার ভাই, কিলার টি সেল, এটাকে কিলার সেল বলে। ঠিক আছে, কিলার সেল। হ্যাঁ, সো কি হয়, তখন আমাদের নিজস্ব যে রোগ প্রতিরোধী ব্যবস্থা, এটা অনেকটা প্রায় দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়ে যাওয়ার পরে এখন আমাদের শরীরে অনেক প্রয়োজনীয় ব্যাকটেরিয়া আছে, যেগুলো সাধারণত এই যে টি সেল বা আমাদের রোগ প্রতিরোধ ডিফেন্স মেকানিজমের কারণে এতদিন মাথা চড়া দেয়নি। বাট যখনই দেখে যে আমাদের আর হোস্ট ডিফেন্স সিস্টেম নাই, এটা দুর্বল হয়ে পড়ে, তখন ওরাই করে কি, মাথা চড়া দিয়ে ওরা ওই অ্যালভিওলি, এই অ্যালভিওলাই, এটা খুব সফট, খুবই সফট, হ্যাঁ, খুবই নাজুক, এদেরকে ইনফেক্টেড করে ফেলে। এদেরকে ইনফেক্টেড করলেই যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় নিউমোনিয়া। আর এই নিউমোনিয়া যখন ডেভেলপ করে, তখন প্রথমে যেটা ঘটে, এখানে এই এক্সচেঞ্জটা আর হয় না। তখন কি হয়, শরীর থেকে প্রচণ্ড অক্সিজেনের চাহিদা তৈরি হয়। তার মানে কি, এটা যদি ওই সময় ভেন্টিলেশনটা না পায়, কি না পায়, এই ভেন্টিলেশন, কৃত্রিম ভেন্টিলেশন দরকার হবে। এই কৃত্রিম ভেন্টিলেশনটা যখন না পাবে, তখন কি হবে, এই শরীরের সেলগুলো মারা যেতে থাকবে। তো শরীরের সেল মারা গেলে কি আমরা বেঁচে থাকবো? আমরা আর বাঁচবো না। এটাই হচ্ছে সমস্যা। বাট তোমার যদি ইমিউন সিস্টেমটা তখন স্ট্রং থাকে, তখন করবে কি, ওই ইমিউন সিস্টেমটা ওই যে বাড়তি যে ব্যাকটেরিয়াগুলো আছে, ওই ব্যাকটেরিয়াগুলোকে এইটাকে ইনফেক্টেড হতে দিবে না। ঠিক আছে? হ্যাঁ,
সো ভাইরাসের কারণে কিন্তু এই নিউমোনিয়া ডেভেলপ করে না, নিউমোনিয়া ডেভেলপ করে তোমার শরীরে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়ার কারণে। ঠিক আছে, ওকে। আমরা এখন যেটা নিয়ে কথা বললাম সেটা হলো অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, আর এটা যখন সিভিয়ার হবে তখন এটাকে বলা হবে সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। যে ভাইরাসের দ্বারা এই সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমটা তৈরি হয় সেই ভাইরাসকে বলা হয় সার্স ভাইরাস। আর এই যে কোভিড-19 বা করোনা ভাইরাস ওয়ান কাইন্ড অফ সার্স ভাইরাস।